ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ফেব্রুয়ারিতে রোডম্যাপ প্রত্যাশা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। জুলাই আন্দোলনে হতাহতরা ইতিহাসের স্রষ্টা, বললেন প্রধান উপদেষ্টা। সব ধরনের স্বীকৃতি দেবে সরকার, রাষ্ট্রীয় সহায়তা দেওয়া শুরু। জেবিল মুক্ত না হওয়া পর্যন্ত চলবে অভিযান, ছাড় পাবে না রাঘব বোয়াল থেকে চুনুপুটি। 24 ঘন্টায় গ্রেফতার 243 জন। বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। তারকা জেবিলরা পালিয়ে যাওয়ার ফায়দা হবে না অভিযানে, নির্বাচন দিতে দেরি করলে মানবে না জনগণ। নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা, জুনের মধ্যে কমে আসবে মূল্যস্ফীতি, আর্থিক খাত স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা। এবং প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের লাঠিচার্জ, কয়েকজন পুলিশ হেফাজতে, রায় পুনর্বিবেচনায় আপিল করেছে সরকার। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ করছে সরকার। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনগণ বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়, যারা অপরাধী শুধু তাদের আইনের হাতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। বলেন, প্রধান উপদেষ্টা 21 জন শহীদ পরিবারকে 10 লাখ টাকা করে প্রদান করেছেন। ভাস্ট মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান। আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক। অন্যায় অত্যাচারের সাথে জড়িত যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টে আওতায় আনা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। গণ আন্দোলনে হতাহতরা ইতিহাসের স্রষ্টা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর উদ্বোধন ও 21টি শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের সব ধরনের স্বীকৃতির ব্যবস্থা করবে সরকার। নাফিয়া ফারজানার প্রতিবেদন। 2024 সালের জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের আন্দোলন সরকারের দমন নিপীড়নের মুখে পরিণত হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করে সরকার, তবে প্রাণ আর রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে ছাত্র জনতা। 5 আগস্ট অবসান হয় শেখ হাসিনার আওয়ামী লীগের 15 বছরের শাসনের। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাসে 834 জন শহীদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছে সরকার। খুব শিগগিরই আহতদের তালিকাও প্রকাশ করা হবে। অভ্যুত্থানের 6 মাস পর গঠন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বীকৃতির সব ব্যবস্থা করবে সরকার। শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে?
সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন আন্দোলনকারী ও সরকার বিভাজনের পথে হাঁটলে ভবিষ্যতে ভালো কিছু আসবে না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল, এই বিভাজনটা ভালো না। স্বৈরাচারের দোসররা এখনো দেশে সক্রিয় আছে স্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, এদের কোথাও জায়গা দেয়া হবে না। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চলমান অভিযানে রাঘব বোয়াল থেকে চুনোপুটি, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাননি। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এই জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। এ সময় সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। করার পরে ইভেন কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে আরও 343 জন সহ মোট 1521 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয়, অপারেশন ডেভিল হান্টের আওতায় 343 জনকে গ্রেফতার করা হয়েছে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছে আরও 1178 জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান কার্তুজ, 3টি ছুরি, 3টি তলোয়ার, 1টি কুড়াল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়। এছাড়াও শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার রাতেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। তারকা জেবিলা পালিয়ে যাওয়ায় চলমান অভিযানে ফায়দা হবে না। সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, নির্বাচন প্রলম্বিত করে সরকারের ক্ষমতা ধরে রাখা যৌক্তিক হবে না। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে 4টি প্রদেশে বিভক্তি করার সুপারিশ জনগণ মানবে না। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার এমন কোনো কাজ দেখাতে পারেনি যাতে জনগণের সমর্থন পাবে। সরকার 6 মাস পরে অপারেশন ডেভিল হান্ট শুরু করায় তাতে কোনো ফায়দা হবে না। তারকা ডেভিলরা সবাই এরই মধ্যে পালিয়ে গেছে। ডেভিল হান্ট যারা যখন শুরু করেছেন, ডেভিলদের বড় বড় গডফাদার যারা, তারকা ডেভিলরা 6 মাস আগে পালিয়েছেন, কেউ 5 মাস, 4 মাস, 3 মাস। এখনও তারকা ডেভিলরা তারা পালিয়ে তারা আত্মরক্ষা করছেন বাইরে। দেশের ভেতরে যারা আছেন অধিকাংশই ডেভিলরা ধরাছোঁয়ার বাইরে তারা।
এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমরা কি আর কোনো পথ থাকবো না? নিশ্চয়ই আমরা সেই পথের সন্ধান করব, কিন্তু সরকারকে ব্যর্থ করার চাইতে সফল করার চেষ্টাটাই আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে আমাদের এখনো চেষ্টা করা উচিত। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচন প্রলম্বিত করে সরকার যদি নিজের অবস্থান দীর্ঘায়িত করে তা যৌক্তিক হবে না। এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে, তারা কিন্তু সেটা তুলে ফেলবে। এবং সেই আশঙ্কা হয়েছে বলেই কিন্তু আজকে এই বিভিন্ন প্রশ্নগুলো এসেছে। এদিকে মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শীর্ষক কর্মশালা হয়। কর্মশালায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে। কমিশন দেশকে 4টি ভাগে বিভক্ত করার যে সুপারিশ করেছে তা দেশের মানুষ মেনে নেবে না বলে দাবি তার। এই বাংলাদেশকে 4টি কি বিভাগে নাকি প্রদেশ, 4টি প্রদেশে ভাগ করতে হবে। ভাইবে দেখছেন, যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায়, সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না। বলেন, বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চালাতে হবে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের আন্দোলন দমনে জল কামান ব্যবহার, লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, জনদুর্ভোগ এড়াতে বল প্রয়োগে বাধ্য হয়েছেন তারা। আর আন্দোলনকারীরা বলছেন, নিয়োগ পুনর্বহাল না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। জানাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে সকালে শাহবাগ মোড় অবরোধ করেন প্রাথমিকের বাদ পড়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। একই সময়ে এনটিআরসি নিয়োগের বঞ্চিতরাও শাহবাগ অবরোধে অংশ নেন। আন্দোলনকারীদের দমাতে দফায় দফায় জলকামান ব্যবহার, লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হন কয়েকজন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে ধরে নেওয়া হয় অনেককে। পুলিশি ধাওয়া খেয়ে দাবি দাওয়া নিয়ে সড়কে অনড় অবস্থানে থাকে আন্দোলনকারীরা। 6531 জনকে এই সরকার 31শে অক্টোবর সুপারিশপ্রাপ্ত করেছেন এবং আমাদের জয়েনিং ডেট ছিল 5ই ডিসেম্বর, কিন্তু 31 জন সুপারিশপ্রাপ্ত হননি। এমন শিক্ষক, এমন কয়েকজনের রিটের কারণে একটা হাইকোর্ট খেলা শুরু হয়। পুলিশ জানায়, আন্দোলনে আপত্তি না থাকলেও জনদুর্ভোগ এড়াতে বল প্রয়োগে বাধ্য হন তারা। না, মেয়েদের তো আসলে ওইভাবে বল প্রয়োগ করা যায় না। আমরা তো ইচ্ছা করলে সবকিছু পারি না। এখন আমাদের যে মেয়েগুলো আছে, আমরা চেষ্টা করতেছি, কিছুক্ষণ ধৈর্য ধরার চেষ্টা করবো, দেখি ওরা যদি চলে যায় ভালো, রিকোয়েস্ট করি। না হলে এখন এই যে মেয়েগুলো অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, এখন এমনি আহত হয়ে যাবে। ওই জন্য আমরা চাচ্ছি না যে নতুন করে কোনো কিছু করতে। এদিকে বিকেল নাগাদ শাহবাগ চত্বর ছেড়ে যেতে না চাইলে আবারও আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করে পুলিশ। ধাওয়া খেয়ে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী এনআই নাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। নাহিদ, রায় পুনর্বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে কিনা বা শিক্ষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি শাহবাগে। আপনি জানেন যে এখানে প্রাথমিকের শিক্ষকদের যারা নিয়োগ বাতিল হয়েছে 6531 জন শিক্ষক, তাদের অবস্থান কর্মসূচি চলছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এক্ষেত্রে আপনাকে আমি একটি তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমি অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, ওনার ব্রিফিংয়ে ছিলাম। উনি যেটা বলেছেন যে তাদের আন্দোলনকে নিয়ে আপিল বিভাগে কোর্টে আপিল করা হয়েছে। তো এটা শুনানি কাল হতেও পারে বা এমন একটা সম্ভাবনার দিকে তিনি ইঙ্গিত করেছেন, কোর্টের দিকে। তো এখানে আন্দোলনকারীরা অবস্থান করছেন। আপনি জানেন যে দফায় দফায় তাদের উপর দুপুর থেকে অবস্থান করার পর পুলিশের জলকামান নিক্ষেপ সহ নানান ধরনের মৃদু লাঠিচার্জ হয়েছে। তো এখানে আন্দোলনে আহত একজন শিক্ষকের সাথে আমরা কথা বলবো এই বিষয়ে সবশেষ জানতে। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনাদের সাথে এখন পর্যন্ত কারা দেখা করেছে বা কি রকম প্রতিশ্রুতি দিয়েছে, কি আমাদের? আমরা ওই রকম সন্তোষজনক কোনো প্রতিশ্রুতি পাই নাই বিদায় আমরা এই স্থানও ত্যাগ করি নাই। আর এইরকম বিব্রতিকর একটা পরিস্থিতিকে দেশকে ফেলতে বাধ্য হয়েছি। আমরা 6 তারিখে রায় হওয়ার পরেই মানসিকভাবে একদম ভেঙে পড়েছি, তাই বাধ্য হয়ে আমরা আন্দোলন করতে আসছি। আসার পরে আমরা শান্তিপূর্ণভাবে গত 5 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছি, কিন্তু আমাদের এই আন্দোলনে কেউ কোনো কর্ণপাত করতেছে না। আমরা বাধ্য হয়ে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে তখন আমরা এই শাহবাগে অবরোধ করতে বাধ্য হয়েছি।
এই শাহবাগ অবরোধ করার কোনো ইচ্ছাই আমাদের ছিল না। আমাদের দাবিগুলো এখন মেনে নেক, আমরা এখন বাড়ি ফিরে যাব। এখন আমাদের বলেও কালকে তোমাদের জয়েন, তোমরা যাও ডিপি অফিসে গিয়ে জয়েন করো, আমরা এখন চলে যাব, এখন চলে যাব। রাত 12টায় বলুক রাত 12টায় চলে যাব, রাত 3টায় বলুক 3টায় চলে যাব। না বললে আমরা 1 মাসেও যাব না। যেমনটি তিনি বলছিলেন যে তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আপনাকে একই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি, প্রাথমিক শিক্ষকদের, চাকরিচ্যুত প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি এনটিআরসির শিক্ষকরাও তাদের নিবন্ধনের দাবিতে আন্দোলন করছে। তারাও জানাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আন্দোলন বা দাবি মানা না হবে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সব শেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনআই নাহিদ। প্রাথমিকের বাদ পড়া ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগে আদালতের আদেশ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এর আগে বিকেলে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি ৮টি বিষয়ে শতাধিক প্রস্তাব ও আনুষঙ্গিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করে। বিদ্যালয় পরিদর্শন করেছেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় সমাজের প্রতিনিধিবৃন্দের কাছ থেকে মতামত নিয়েছেন, পর্যালোচনা করেছেন এবং তাদের রিপোর্ট প্রণয়ন করেছেন। দুটি বিষয় বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। এক, নানা উদ্যোগ সত্ত্বেও শিখন মানের ক্ষেত্রে যে স্থবিরতা বিরাজ করছে তা দূর করা। দুই, শিশুর শিখন, কল্যাণ ও নিরাপত্তাকে সব কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন করা। 10% নীতি সুদ হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 9.8%। গভর্নর জানান, চ্যালেঞ্জ থাকলেও জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8 ভাগে নেমে আসতে পারে। এ সময় পাচার হওয়া অর্থ উদ্ধার সহ অর্থনৈতিক খাতকে স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BBMA ঢাকার স্কাটনে BIISS অডিটোরিয়ামে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক উচ্চ পর্যায়ের সেমিনার আয়োজন করেছে। গেল শনিবার এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সরকারি সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং খাদ্য শিল্পের প্রধান স্টেক হোল্ডাররা অংশগ্রহণ করেন এবং খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের জরুরি প্রয়োজন নিয়ে আলোচনা করেন। BCSIR এর পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতিগুলি সুচারুরূপে তুলে ধরেন এবং কার্যকর ও বিজ্ঞানভিত্তিক প্রয়োগের জন্য একটি সুগঠিত কাঠামোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। আমরা পিছনের সব কথা ভুলে যাই, আমরা আসেন সবাই একসাথে হাতে হাত ধরে, সবাই একসাথে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য আমরা একটি নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন, নিরাপদ পানীয় কিভাবে উৎপাদন করা যায় সেই চেষ্টা আমরা করি। নন্দিত নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব ফিল্ম নীল সুখ আসছে রবির OTT প্ল্যাটফর্ম বিঞ্জে। সোমবার রাজধানীর শান্তা ফোরামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে ওয়েব ফিল্মটির অফিসিয়াল ট্রেলার। এর আগে 8 ফেব্রুয়ারি প্রকাশিত হয় ফিল্মের অফিসিয়াল মিউজিক ভিডিও। নীল সুখ ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও ফরুক আহমেদ রেহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। নীল সুখ মুক্তি পাবে আগামী 18 ফেব্রুয়ারি শুধুমাত্র OTT প্ল্যাটফর্ম বিঞ্জে। এই ছিল এখনকার সংবাদরাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।